তো গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 1 সেপ্টেম্বর থেকে আসামে আনলক, সীমিতভাবে খুলছে স্কুল কলেজ আন্তঃজেলা পরিবহন, ছাত্রছাত্রীদের ভ্যাকসিন নিতে নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসাম মিজোরাম সীমান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, দাবি আমরা বাঙালির। কারফিউ শিথিল, ধীরে ধীরে সন্ধ্যে ফিরছে শিলং, হেডম্যানদের সঙ্গে কথা বলেই পুলিশি অভিযান, বললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। এক জঙ্গি নেতার মৃত্যুকে কেন্দ্র করে মেঘালয় পাহাড় হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠায় উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষকরা। এখনই এই বিষয়টি নিয়ে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত বলে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রককে বার্তা পাঠিয়েছেন স্থানীয় নিরাপত্তা আধিকারিকরা। লক্ষ্মীপুরের সিঙ্গেরবন্দে হেরোইন সহ বাজেয়াপ্ত নগদ 3,71,000 টাকা, গ্রেফতার এক। করিমগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবি তীব্র হচ্ছে জেলা জুড়ে, প্রেস অ্যাসোসিয়েশনের আহ্বানে সভা বদরপুরেও। কাটিগুড়া জিপির রাজারটিলায় দুর্নীতি, তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স শাখায় নালিশ। এবং সর্বশেষ খবরটি হলো, বুটে নয় আমি ধর্মযুদ্ধে হেরেছি, বললেন সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। আগামী 1 সেপ্টেম্বর থেকে আনলকের আওতায় যাচ্ছে আসাম। করোনা পরিস্থিতির হ্রাস অনেকটা টেনে ধরা গিয়েছে। মঙ্গলবার ঘোষিত নতুন এসওপিতে বিভিন্ন ক্ষেত্রে শিথিলতায় সেটাই প্রতিফলিত হয়েছে। এবার 1 সেপ্টেম্বর থেকে আরও এক ধাপ এগোবে রাজ্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার গোলাঘাটে বলেছেন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যেদিন 500 ঘরে নামবে সেদিন থেকেই সব কিছু খুলে দেওয়া হবে। কিন্তু 700 ঘরে থাকলেও 1 সেপ্টেম্বর থেকে আন্তঃজেলা যাতায়াত পুরোপুরি খুলে দেওয়ার কথা ভাবছেন তিনি। নতুন এসওপিতে বলা হয়েছে, ব্যক্তিগত যানবাহনগুলো চলাচলের ক্ষেত্রে আন্তঃজেলা যাতায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তবে যাত্রীবাহী গাড়ি এক জেলা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন দূরপাল্লার বাসগুলোর চালকরা। তারা বলছেন, ট্রেন চলছে, ভিন রাজ্য থেকে বাসও আসছে, তাহলে কেন রাজ্যের ভিতরে ডে সুপার বা নাইট সুপার চলতে পারবে না? এই চালকদের স্বস্তির বার্তা দিয়েই বুধবার মুখ্যমন্ত্রী বলেছেন, 1 সেপ্টেম্বর থেকে আন্তঃজেলা যাতায়াত খুলে দেওয়ার কথা ভাবছে তার সরকার। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, 1 সেপ্টেম্বর থেকে দশম শ্রেণী, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের ক্লাস শুরু করার বিষয়টিও বিবেচনা করে দেখা হচ্ছে। তবে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের ভ্যাকসিন নিতে বলা হয়েছে। 1 সেপ্টেম্বরের আগে শিক্ষক শিক্ষিকাদেরও ভ্যাকসিন নিতে হবে। মুখ্যমন্ত্রী এদিন সুস্পষ্ট ভাষায় বলেন, দশম এবং একাদশ শ্রেণীতে পড়ছে যেসব 18 ঊর্ধ্ব ছাত্রছাত্রী, তাদের সহ স্নাতক, স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা ভ্যাকসিনের প্রথম ডোজ নিতেই হবে। হোস্টেলে থাকতে হলেও ভ্যাকসিন নিতে হবে। তার বক্তব্য, প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলেও চলবে, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন তো কেউ নিজের ইচ্ছায় যে কোনো সময় নিতে পারেন না, এর একটা নির্দিষ্ট সময় থাকে, তাই প্রথম ডোজ ভ্যাকসিনটা বাধ্যতামূলক। এছাড়া মুখ্যমন্ত্রী বলেছেন, বাজেটে ঘোষণা করা হলেও ছাত্রছাত্রীদের মোবাইল ফোন দেওয়ার প্রয়োজন পড়বে না। তার মতে, কথা ছিল কোভিডের তৃতীয় ঢেউ এলে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার সুবিধার্থে মোবাইল ফোন দেওয়া হবে, কিন্তু 1 সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলে গেলে ছাত্রছাত্রীদের মোবাইল ফোনের আর কি দরকার? অপরদিকে আসাম মিজোরাম সীমান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, দাবি আমরা বাঙালির। গত 14 আগস্ট শনিবার হাইলাকান্দি জেলার সাহেবমারা গ্রামের একটি স্কুলে ফের বোমা বিস্ফোরণ ঘটিয়েছে মিজো দুষ্কৃতীরা। এছাড়াও আসামের চুনিনালাতে রাস্তা নির্মাণের কাজও নতুন করে শুরু করেছে মিজোরা। এইসবের পরও আসাম সরকার নীরব। মুখে তদন্তের কথা বলে দায় সেরেছেন মুখ্যমন্ত্রী। সামগ্রিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আবার তীব্র নিন্দা জানালো আমরা বাঙালির আসাম রাজ্য কমিটি। এক প্রেস বার্তায় সংগঠনের আসাম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ জানান, এখনও এইরকম একটি উদাহরণ তৈরি হয়নি যেখানে আসাম প্রদেশের নাগরিক বা পুলিশ প্রশাসন মিজোরামের জমি দখল করেছে বা মিজো পুলিশকে খুন করছে। বারবার মিজোরামের তরফ থেকেই আগ্রাসন হয়েছে আসামের মাটিতে। এইসব যদি চলতেই থাকে, তাহলে আসামের 2 মন্ত্রী যে মিজোরামে গিয়ে শান্তি বৈঠক করে এলেন, তার অর্থ কী? আসামের জমি তথা সীমান্ত এলাকার নাগরিকদের সুরক্ষার দায়িত্ব নিতে কি তাহলে সরকার পারছে না? সাধনবাবু আরও বলেন, এর আগে গত বছর কাছাড় সীমান্ত এলাকার 2টি স্কুল মিজো দুষ্কৃতীরা বোমা মেরে উড়িয়েছে এবং তা তাদের প্রয়োজনে ব্যবহার করছে।
যে লাইলাপুর সীমান্ত রক্ষা করতে গিয়ে 6 জন আসাম পুলিশ কর্মী প্রাণ দিলেন, সেখানেও মিজো প্রশাসন তাদের অবস্থান থেকে এক চুলো নড়েনি। আসামের জমিতে এগিয়ে এসে যে পৌষ তারা বানিয়েছিল তা এখনও বহাল তবিয়তে রয়েছে। 1 ইঞ্চি জমিও আসাম সরকার উদ্ধার করতে পারেনি। এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে কেন্দ্র ও আসাম দুই সরকারেরই এ ব্যাপারে রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তাই আসামের জমি এভাবেই বেহাত হওয়ার পরেও সরকার প্রশাসনের নীরবতায় 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না বলে যারা হুঙ্কার দিয়েছিলেন, সাহেবমারা এবং লাইলাপুরের ঘটনা থেকে প্রমাণিত যে এসব ফাঁকা বুলি চড়া আর কিছুই নয়। সরকার এক্ষেত্রে পুলিশকর্মী তথা সাধারণ জনগণকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে, কারণ যে পোস্টটি ফিরিয়ে আনতে গিয়ে পুলিশ জওয়ানরা প্রাণ দিলেন তা এখনও অবধি উদ্ধার করতে পারেনি সরকার। যারা এই নির্দোষ পুলিশদের হত্যা করলো তাদের শাস্তির ব্যাপারেও নীরব সরকার। সাধনবাবু আরও বলেন, এই ঘটনার চিত্রনাট্য তৈরি হয় দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহের নির্দেশে। গত 5 তারিখ আসামের 2 মন্ত্রী অতুল বোরা এবং অশোক সিংহল আইজলে গিয়ে মিজোরাম সরকারের সঙ্গে শান্তি আলোচনার নামে সেই নাটক মঞ্চস্থ করলেন মাত্র। গত শনিবারের হাইলাকান্দির স্কুলে মিজোদের বোমা বিস্ফোরণের ঘটনায় তার প্রমাণ। ভবিষ্যতেও এই ঘটনা চলবে বলে মনে করেন তিনি। এই অবস্থায় আমরা বাঙালি দল দাবি করেছে অবিলম্বে বাঙালি অধ্যুষিত বরাককে মিজো দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে কেন্দ্রীয় সামরিক বাহিনী মোতায়েন করা হোক। অপরদিকে কারফিউ শিথিল, ধীরে ধীরে সন্ধে ফিরছে শিলং। হেডম্যানদের সঙ্গে কথা বলেই পুলিশি অভিযান, বললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। আত্মসমর্পণকারী জঙ্গি নেতার পুলিশ হেফাজতে মৃত্যুকে ঘিরে উত্তাল হয়েছে শিলং। পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বুধবার বলেছেন, এখন থেকে পুলিশ তল্লাশি অভিযানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার হেডম্যান ও স্থানীয় এনজিওগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করবে। এদিন বেশ কয়েকজন হেডম্যান ও এনজিওর প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হিংসাত্মক ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। এদিকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে শিলংয়ে। বুধবার সকাল থেকে কারফিউ কয়েক ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। এদিন সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে শিলং সহ 4টি জেলায়। এদিকে কারফিউ শিথিল থাকার সময় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, প্রাক্তন জঙ্গি নেতার পুলিশি এনকাউন্টারের পর স্বাধীনতা দিবস থেকেই উত্তপ্ত হয়ে আছে শিলং। পুলিশের গাড়ি ছিনতাই করে জ্বালিয়ে দেয় ওই জঙ্গি নেতার অনুগামীরা। এরপরই শিলং শহর 4টি জেলায় কারফিউ জারি করা হয়। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, গতকাল শিলংয়ে রাজ্যপালের কনভয়ে হামলা করে কিছু দুষ্কৃতী। অবশ্য সেই সময় কনভয়ে রাজ্যপাল সত্যপাল মালিক ছিলেন না। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও যেভাবে এক জঙ্গি নেতার মৃত্যুকে কেন্দ্র করে মেঘালয় পাহাড় হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছিল তাতে উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষকরা। বিশেষ করে কালো পোশাক পরে পুলিশের গাড়ি ছিনতাই করে হাতে অস্ত্র উঁচিয়ে যুবকের দল মাওলাই সহ বিভিন্ন রাস্তায় তাণ্ডব চালিয়েছে। তা দেখে সিঁদুরে মেঘ দেখছেন গোয়েন্দারা। কারণ এখনও মেঘালয়ে যুব সমাজের মধ্যে জঙ্গিদের প্রতি দুর্বলতা রয়েছে, তা এই ঘটনায় প্রমাণিত। ফলে এখনই বিষয়টি নিয়ে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত বলে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রককে বার্তা পাঠিয়েছেন স্থানীয় নিরাপত্তা আধিকারিকরা। অপরদিকে সিঙ্গেরবন দ্বিতীয় খণ্ডে পুলিশি অভিযানে আটক ড্রাগস সহ যুবক। লক্ষ্মীপুর থানা এলাকার সিঙ্গেরবন দ্বিতীয় খণ্ড মালুগ্রামে এক অভিযান চালিয়ে ড্রাগস এবং নগদ অর্থসহ এক যুবককে পাকড়াও করেছে লক্ষ্মীপুর পুলিশ। লক্ষ্মীপুর থানার ওসিকে সঙ্গে নিয়ে এই অভিযানকে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম শইকিয়া। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিঙ্গেরবন মালুগ্রামে ইমরান আহমেদ রাজবড়বুইয়ার বাড়িতে পুলিশ হানা দেয়। পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে 7.5 গ্রাম হেরোইন সহ নগদ 3,71,500 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। সঙ্গে ইমরানকে আটক করা হয়। ড্রাগস ব্যবসায়ী ইমরানের আরেক ভাই পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। এনডিপিএস অ্যাক্টে তার বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। দীর্ঘ কয়েক বছর থেকে রূপাইবালি জিপির হাতিরহাট মালুগ্রামে বিভিন্ন রকম নেশা সামগ্রীর রমরমা ব্যবসা চলছে। হেরোইন, ইয়াবা ট্যাবলেট ব্যবসার উর্বর এলাকা হাতিরহাট মালুগ্রাম। এই 2টি গ্রামের বহু যুবক ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত। এখান থেকেই জেলার বিভিন্ন এলাকায় ড্রাগস পাচার হয় বলে দীর্ঘদিন থেকেই অভিযোগ রয়েছে। কোনো এক অজানা কারণে পুলিশ লাগাম টানতে পারছে না। ড্রাগসের রমরমা ব্যবসা অব্যাহত রয়েছে বরাক নদীর দক্ষিণ তীরে অবস্থিত বিভিন্ন গ্রামাঞ্চলে। ড্রাগসের প্রতি আসক্ত হয়ে উঠতি বয়সের প্রজন্ম ধ্বংস হচ্ছে। বিপরীতে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন একাংশ ড্রাগস ব্যবসায়ী। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি গড়ে উঠেছে বহু পরিবারের। অপরদিকে কাটিগড়ার রাজারটিলায় দুর্নীতি তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স শাখায় নালিশ।
অনেক দিন থেকে কাটিগুড়া ব্লকের রাজারটিলা জিপিতে গ্রাম উন্নয়নের কাজে লাগামহীন দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে। একাধিক মামলা অভিযোগ করার পরও সরকারিভাবে কোনো তদন্ত হচ্ছে না রাজারটিলা জিপিতে। এর ফলে জিপির সাধারণ মানুষ সহ জব কার্ড শ্রমিকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মঙ্গলবার বৃহত্তর রাজারটিলা জিপি এলাকার সাধারণ মানুষ সহ জব কার্ড শ্রমিক এবং নবগঠিত প্রগতিশীল নাগরিক মঞ্চের কর্মকর্তারা কাটিগুড়ার সার্কেল অফিসার কাবেরী রংপিপির মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভিজিলেন্স শাখায় অভিযোগনামা দাখিল করেন। রাজারটিলা জিপির দুর্নীতি দমন করার জন্য নবগঠিত প্রগতিশীল নাগরিক মঞ্চের সভাপতি মনিরুজ্জামান মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য খলিল উদ্দিন বড়বুইয়া, গ্রুপ সদস্য মিন্থিরানী দাস, আব্দুল কাদির, হুসেন আহমেদ, নাজির উদ্দিন সহ অন্যান্যরা বলেন, দীর্ঘদিন থেকে গোটা রাজারটিলা জিপিতে মনরেগা চতুর্দশ অর্থ কমিশনের কাজে লাগামহীন দুর্নীতি নিয়ে বারবার অভিযোগ করার পরও কোনো তদন্ত হচ্ছে না। এমনকি কাটিগুড়া থানায় ভুয়ো প্রকল্প নিয়ে মামলার পরও দুর্নীতিগ্রস্ত সরকারি আমলাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এই সুযোগে জিপিতে সরকারি কাজ না করে টাকা উধাও করে নিয়েছে অসাধু আমলাসহ জব কার্ডের সিন্ডিকেট বাহিনী। গ্রাম উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা লুট করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার গ্রাম উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ করলেও কাটিগুড়া ব্লকের রাজারটিলা জিপিতে এর সিংহভাগ কাজ আসছে না বলে তারা উল্লেখ করেন। গোটা জিপিতে একাধিক মনরেগা ও চতুর্দশ অর্থ কমিশনের কাজে লাগামহীন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। অনেকবার জিপিবাসী জেলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রকল্প সঞ্চালক, কাটিগুড়ার সার্কেল অফিসার ও কাটিগুড়ার বিডিওর কাছে পৃথক পৃথক অভিযোগনামা দাখিল করার পরও রহস্যজনক কারণে ভুয়ো কাজের তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে রাজারটিলা জিপি সভাপতি সচিব জিআরএস এই সহ জব কার্ড সিন্ডিকেট বাহিনীর মাতারা সরকারি কাজে লাগামহীন দুর্নীতি অবাধে চালিয়ে যাচ্ছেন। সব দিকে অভিযোগ করার পরও কোনো তদন্ত হচ্ছে না দেখে জিপির নবগঠিত সংগঠন প্রগতিশীল নাগরিক মঞ্চ সহ গ্রুপ সদস্যরা মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স শাখায় তদন্তের দাবিতে স্মারকপত্র প্রেরণ করেছেন। ভিজিলেন্স শাখা তদন্ত না করলে তারা গোটা রাজারটিলা জিপিবাসীকে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন। অপরদিকে বুটে নয়, আমি ধর্মযুদ্ধে পরাজিত হয়েছি, জিত আপনাদের হয়েছে। 16 নির্বাচনে 44,000 ভোট পেয়ে বিধায়ক হয়েছিলাম। 21-এর নির্বাচনে 52,000 ভোট পেয়ে হেরেছি। আপনাদের আশীর্বাদে ভোট অনেকটা বেড়েছে। দলীয় কর্মী সমর্থকদের অবয়বাণী শুনিয়ে দিলেন সুনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, বিগত দিনে 60,000 ভোট পেয়ে যারা বিজয়ী হয়েছিলেন, পরবর্তী সময়ে 30,000 ভোটও তাদের ভাগ্যে জুটেনি। আমার সঙ্গে ব্যতিক্রম তাদের এখানেই। ধর্মযুদ্ধে আমি হারলেও জিত আপনাদের। কেন্দ্রে ও রাজ্যে বিজেপির সরকার রয়েছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। মঙ্গলবার শোনাইয়ে রাজ্য সরকারের তফসিলি পরিষদ কর্তৃক দুস্থদের হাতে বিনামূল্যে জল পরিশোধক ফিল্টার তুলে দিয়ে তিনি বলেন, কংগ্রেস আমলে তফসিলিদের বরাদ্দ সামগ্রীর 20% মিলত না। বিজেপি কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতায় আসার পর বিভিন্ন সামগ্রী সরাসরি হিতাধিকারীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে মধ্যভোগীদের হাত নেই। তিনি বলেন, 2018-19 অর্থ বছরে মণ্ডল কর্মকর্তাদের দেওয়া তালিকা মতে তিনি 125 জন হিতাধিকারীর নাম চূড়ান্ত করেছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে জল পরিশোধক ফিল্টার তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন। এভাবে ধাপে ধাপে তফসিলিদের জন্য বিভিন্ন সামগ্রী আসবে। তফসিলিদের বিজেপির সঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কংগ্রেসীরা দেশে গরিবি হটানোর ডাক দিয়েছিলেন, পুরোপুরি সাফল্যের মুখ দেখতে পারেননি। নরেন্দ্র মোদী দুস্থ জনতাকে আর্থিকভাবে সবল করে তুলতে ধনজন যোজনার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুযোগ করে দিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের পিছপড়া সমাজের উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা শুরু করেছেন। তিনি এও বলেন, কংগ্রেস সরকার জনতার কাজ না করে 60 বছর রাজত্ব করতে পেরেছে, তাহলে বিজেপির সরকার যেভাবে কাজ করছে তাতে বিরোধীরা কেন্দ্র থেকে বিজেপিকে তাড়াতে 120 বছর ও আসামে বিজেপিকে 60 বছরে কেউ তাড়াতে পারবে না। তাই বিজেপিকে আঁকড়ে ধরতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আমিনুল। বিজেপি পূর্ব সুনাই মণ্ডল কমিটির সভাপতি বজন সেন বলেন, আমরা ইতিমধ্যে সেলাই মেশিন সহ বিভিন্ন সামগ্রী তফসিলি সমাজের সুবিধা প্রাপকদের হাতে পৌঁছে দিয়েছি। আগামীতে যা আসবে তা অক্ষতভাবে তাদের হাতে তুলে দেব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।